প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12ই মার্চ বা তার দু একদিন আগে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন। শ্রদ্ধা এবং ভালোবাসার ফুলে ছেয়ে গেছে প্রাণের শহীদ মিনার। সমতার সম্মানের বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা সব শ্রেণী পেশার মানুষের। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন করে আবার 10% আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। ঈদের আগেই প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেবে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। শনিবার ছুটির দিন সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। দুপুরে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম দিনের পুরো কার্যক্রম তুলে ধরে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। এ সময় খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মাহদি আমিন আরও বলেন, শিগগিরই জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12ই মার্চ অথবা তার দুই একদিন আগে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের প্রয়োজনীয় অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাব পেশ করা হবে অধিবেশনে। ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নতুন সরকারের সংসদীয় কার্যক্রম শুরুর সব প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 12ই মার্চ অথবা তার দু একদিন আগে, যেরকমটি বললাম, সংসদ অধিবেশন বসছে এবং সেই বিষয়ে খবরটি আপনারা দেখছিলেন। 26-এর 21
গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ এভাবেই দেখতে চাইছে মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী, পুরুষ, কিশোর, তরুণরা। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী এবং বয়সের মানুষ। তাদের সবার মাঝেই আশা ২১-এর প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে অভিযোগ অনুযোগ। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের ৭৪ বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিলে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি, মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। ২১ মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। ফুল দিতে এসেছি। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি। জনতার কাতারে সামিল ছেলে বুড়ো সকলে কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম। আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন ২১শে ফেব্রুয়ারি মানে বুঝুক। বয়স, শ্রেণী পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে। বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরও। দুর্নীতি এবং ধর্মান্ধতা ২১-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। নতুন সরকার এসেছে, তারা এই মব সন্ত্রাসীদের বিচার করবে। এই নির্বাচনের পরপরই দেখা গেছে এক ধরনের স্বস্তি মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা স্বস্তি। শুধু বাঙালি, বাংলাদেশ বা বাংলা ভাষা নয়, বিশ্বের সব দেশ, জাতি ও ভাষাভাষীর জন্য ২১ এক অমর ও অক্ষয় চেতনার নাম। আমাদের মাতৃভাষাতে হাতে যথাযথভাবে আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ২১ মানে আমার কাছে সকল ভাষার অধিকার। And the celebration, I think, is very good. I'm very happy to be here. See people coming out to celebrate the language they speak, the culture they have. It's a happy moment for Bangladesh after the elections as well, so it's a moment of change. ৫২তে বুলেট উপেক্ষা করে এদেশের তরুণরা আদায় করেছিল ভাষার অধিকার। এবার ব্যালটে নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায়, তাই তাদের কাছে সহিংসতা, দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ চায় জনতা। আমরা গণতান্ত্রিক একটা চর্চার ভেতর দিয়েই যাই, এখন যেটা আবার এসছে আবার সেটাকে যেন খুঁজে পেয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা হচ্ছে কখনোই কোনো দেশের কাছে বা কারোর কাছে মাথা নত করব না। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি সবারই শ্রদ্ধা জানানো উচিত। এটা রক্তিম সূর্যের মতো নতুনভাবে ভাষাটা আবার মাতৃভাষা দিবসে উন্মোচিত হল। বাংলাদেশের স্বাধিকার, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর ২১-এর চেতনা যেন এক অফুরন্ত প্রেরণা ও অসীম সাহসের নাম। ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল প্রাণের ভাষা বাংলা, যা পরবর্তীতে হয়েছে বিশ্বেরও গৌরব। সেই গৌরবের সৌরভ এখনও বহমান, এখনও সজীব, এবং ২১-এর চেতনায় মানুষ এখন বিশ্বাস করতে চায় এবারে ভালো থাকবে বাংলাদেশের গণতন্ত্র, ভালো থাকবে বাংলাদেশের বাক স্বাধীনতাও। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এদিকে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষে তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে
জায়মা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে 52 অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা শহীদ মিনারে গেছেন। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াতের আমির। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। রাজধানীর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় এমব্রয়ডারি মালিক এবং শ্রমিকেরা। কারখানায় কিশোর গ্যাংয়ের হামলা এবং চাঁদাবাজির প্রতিবাদে থানায় অবস্থান নেন তারা। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। শনিবার রাতে আদাবর থানার সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মালিক সমিতির অভিযোগ, রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য মুস্তাফিজুর রহমান জহিরের কারখানায় ঈদ উপলক্ষে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশি অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায় তারা, যাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এই ঘটনার প্রতিবাদে মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আমরা রাতে সেরি খেতে দিতে পারি না এই ছিনতাইকারীদের কারণে। আমাদেরকে রাস্তাঘাটে আটকে টাকা পয়সা নিয়ে যায় এবং মোবাইল মানি ব্যাগ এগুলো নিয়ে যায়। ছিনতাই চাঁদাবাজ এগুলো নিয়ে আমরা বিরুদ্ধে করতেছি। আজকে 21 তারিখ আমরা বেতন দিব, এটাকে উদ্দেশ্য করে চিহ্নিত সন্ত্রাসীরা দলবদ্ধভাবে আমাদের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের ফ্যাক্টরিতে হামলা করে। ওনাকে খুঁজে না পেয়ে আমাদের হাফিজ ভাইকে ওরা অতর্কিত হামলা করে চাপাতে দিয়ে কোপায়। বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। সিরাজগঞ্জে এমনটাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শোষণের জন্য বাঙালি রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল। 1952 সালে ভাষা রক্ষায় জীবন দিয়ে বীজ রোপণ করে গেছেন শহীদেরা। আলোচনা সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ইনকিলাব আর আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আজকে সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। 18 মাস বন্ধ থাকার পর জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা দেখা দেয়। শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলার বগরচর ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে এই পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণ শৌচাগার ঘোষণা করেছেন জুলাই ঐক্য বকশীগঞ্জ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদেরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে সাইনবোর্ড এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই ঘটনার প্রতিবাদে জুলাই আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টিকে গণ শৌচাগার ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন। অন্যদিকে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে মিছিল করেছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অনেকটা একই রকম ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচরে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ও পাল্টাপাল্টি দখলের ঘটনা দেখা যায় এখানে। দুপুরে কুতুবপুর ইউনিয়নে স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানের মাতবরের নেতৃত্বে বন্ধ থাকা অফিসটি খোলা হয়। সেখানে কিছু সময় অবস্থান নেন আওয়ামী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কয়েক ঘন্টার মধ্যেই সেটি পুনরায় তালাবদ্ধ করে নিয়ন্ত্রণে নেয় বিএনপি ও ছাত্রদল। তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস কক্ষ খুলে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। দীর্ঘ 18 মাস পর যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার তারাবির নামাজের সময় তারা কার্যালয় খোলেন। পরে পুলিশ কার্যালয়টি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সেখানে থাকা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়। এই সংক্রান্ত 2 মিনিট 16 সেকেন্ডের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন 30 থেকে 35 জন যুবক। এরপর তারা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন। পরে জয় বাংলা স্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করেন। এই ঘটনার সাথে জড়িতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।
রাজনৈতিক আন্তর্জাতিক শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সাথে তুমুল বিবাদে জড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক রায়ে ট্রাম্প আরোপিত ট্যারিফকে অবৈধ ঘোষণা করেন মার্কিন সুপ্রিম কোর্ট, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এর পাল্টা জবাব দেন ট্রাম্প। বিকল্প আইন ব্যবহার করে প্রয়োগ করেন প্রেসিডেন্সিয়াল ক্ষমতা। এক নির্বাহী আদেশে সব দেশের উপর নতুনভাবে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি, যাতে ভুক্তভোগী হবে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য সহ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকারী দেশগুলো। সম্প্রতি বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের 6 বিচারপতি অবস্থান নেন ট্রাম্পের ট্যারিফ আরোপের বিরুদ্ধে। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অসাংবিধানিক। এই আইনের আওতায় ট্যারিফ বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই প্রেসিডেন্টের। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে রাগঢাক না রেখেই অসন্তোষ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, বিদেশি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বিচারপতিরা, যা জাতির জন্য অসম্মানের। এখানেই শেষ নয়, আদালতের রায়ের পরপরই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 1962 সালের দ্য ট্রেড এক্সপ্যানশন আইন ব্যবহার করে সব দেশের আমদানি পণ্যের ওপর নতুন 10% শুল্ক আরোপ করেন তিনি। এর ফলে পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা দেশগুলোকেও নির্ধারিত শুল্কের পরিবর্তে এখন থেকে 10% বৈশ্বিক শুল্কের মুখোমুখি হতে হবে। ধারণা করা হচ্ছে চুক্তির আগে যে হারে দেশগুলো শুল্ক দিয়ে আসছিল তার সাথে যোগ হবে এই 10%। আমরা কেবল ভিন্ন পথে হাঁটছি। কিছু ট্যারিফ থাকবে, কিছু থাকবে না, তবে 10% সিদ্ধান্ত বহাল থাকবে, যা আমাদের অধিকার। অনেক অর্থ আমাদের দেশে আসবে, তাদের ট্যারিফ দিতে হবে। ট্রাম্প জানান, সেকশন 122 এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আইনের অধীনে 5 মাসের জন্য সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই আইন। 5 মাসের সময়সীমা পার হলে এই ট্যারিফ অব্যাহত রাখতে হলে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। খেলার খবর, ক্রিকেট টি-20 বিশ্বকাপ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার সুপার 8-এর প্রথম ম্যাচটি। ফলে 1 পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। কলম্বোতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, তবে এরপরই শুরু হয় তুমুল বৃষ্টি। পুরো মাঠ ঢেকে দেয়া হয় কভারে। বৃষ্টির কারণে আর শুরুই করা যায়নি খেলা, ফলে ভেস্তে গেল আসরে সুপার 8-এর প্রথম ম্যাচটি। এদিকে আজ সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। দুপুরে ম্যাচটি গড়াবে 3:30টায়, আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 7:30টায় লড়বে স্বাগতিক ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এবারে মর্মান্তিক একটি খবর, কালো জাদু এবং ডাকিনী চর্চার অভিযোগে ভারতে এক নারী এবং তার 10 মাসের শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, ঝাড়খণ্ডের একটি গ্রামে এই ঘটনা ঘটে। কুরসাই নামের গ্রামটিতে সম্প্রতি গবাদি পশুর মৃত্যুর হার বেড়ে যায়, আর এর পাশাপাশি অনেকেই অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ ওঠে জ্যোতি সিং নামের এক ব্যক্তি কালো জাদু এবং ডাকিনী বিদ্যার সাথে জড়িত। তার কারণেই গ্রামে রোগ ছড়িয়ে পড়ছে এমন অভিযোগ ওঠে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ কয়েকজন জ্যোতি সিং এর বাড়িতে হামলা চালায়, আগুন দেয়া হয় তার বাড়িতে। মারাত্মক দগ্ধ হন জ্যোতি সিং, তার মার স্ত্রী এবং 10 মাসের সন্তান এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।